আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছে আমি ফুলেল চৌধুরী। দর্শক, আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি ডক্টর কাশফিয়া আহমেদ, কৃষিবিদ, প্রধান নির্বাহী, উইন ইনকর্পোরেট। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন আমাদের একজন অতিথি প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এখানে অনেক রকমের চ্যালেঞ্জ রয়েছে। এই বিরাট জনসংখ্যার মানুষের খাবারের যোগান দেওয়ার জন্য বাংলাদেশের কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন নিজের এবং দেশের মানুষের খাবারের ব্যবস্থা করার জন্য। আমরা আজকে আলোচনা করতে চাই কৃষি প্রধান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আমরা আলোচনা শুরু করতে চাই ডক্টর কাশফি আহমেদ, আপনাকে দিয়ে। প্রথমে বলতে চাই, আপনি একজন কৃষিবিদ, আপনি দেখছেন যে বর্তমানে কৃষি অর্থনীতি কেমন চলছে, বাংলাদেশের কৃষকরা কেমন আছে, এই পুরো বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা আজকে শুরু করতে যাই, প্রথমে আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি কি দেখছেন বাংলাদেশের কৃষকরা কেমন আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল এসকে। বাংলাদেশের কৃষকরা আগের মতোই আছে। আপনি যদি বলেন যে আগে কেমন ছিল, আমি বলবো এখন যেমন আছে তেমনই আছে। কারণ বাংলাদেশের কৃষককে নিয়ে আসলে আমরা কখনো ভাবি না। তো আমরা বাংলাদেশের কৃষি নিয়ে ভাবি, বাংলাদেশের কৃষি অর্থনীতি নিয়ে ভাবি, বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানি করলে কি হবে সেটা ভাবি, জিডিপিতে কতখানি বাড়লো কৃষির অবদান সেটা নিয়ে ভাবি। কৃষককে নিয়ে কি আমরা ভাবি? কৃষক কিন্তু বাংলাদেশের কৃষকরা একেবারেই তাদের মতো করে কৃষিটাকে চালিয়ে নিয়ে যায়। এই যে ধরেন 5ই আগস্টের পরে যে সরকার পরিবর্তন হলো, দেশের একটা বিশাল বড় পরিবর্তন হলো, বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকমের পরিবর্তন আসছে, গার্মেন্টস সেক্টর বলেন বা বিভিন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন। কৃষকরা কিন্তু কিছুতেই মাথা ঘামাচ্ছে না, তারা কিন্তু ভাবছে না যে আমাকে এই সরকারের জন্য কি করতে হবে। তারা ভাবছে যে আমি কি করেছিলাম আমার জমিতে, এখন আমি কি করব। তাদের নিজস্ব একটা প্ল্যান আছে, যে প্ল্যান। একটা জিনিস কি কৃষকদেরকে নাড়া দিচ্ছে না, যে গত বছর ফুলকপি বিক্রি করেছি 15 টাকা পিস, এবছর বিক্রি করছি 80 পয়সা পিস, 2 টাকা পিস, 1 টাকা পিস? এটা তো আমি আসছি সেই কথাটায়। এটা তো কৃষককে নাড়া দিবেই, কারণ হচ্ছে যে আমাদের যে পুরো চেইনটা, কৃষির যে চেইনটা, ভ্যালু চেইন যেটাকে আমরা বলি, সেইটা তো আসলে সবসময় কৃষকের হাতে থাকে না। সেটা থাকে হচ্ছে আমাদের তথাকথিত সিন্ডিকেটের হাতে, যে সিন্ডিকেটটাকে গত সরকারও কখনো ভাঙতে পারে নাই, এবং গত সরকারের খোদ মন্ত্রী বলেছিলেন যে সিন্ডিকেট সরকারের চেয়ে বেশি শক্তিশালী। এখন যেটা হয়েছে যে এখন তো আসলে সব কিছুই অনিয়ন্ত্রিতই বলবো আমি, সেরকমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। চেইনটা ভেঙে গেছে। সেই চেইনটাকে জোড়া লাগানোর বা সচল রাখার জন্য অনেক রকমভাবে চেষ্টা করা হচ্ছে। আমি চেষ্টার ত্রুটি আছে সেটা বলবো না, চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই যে কৃষক, প্রান্তিক পর্যায়ে কৃষক, তার কাছে গিয়ে ওই চেইনের সুফলটা যাচ্ছে না, এবং সে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সিন্ডিকেট এখন শুধু আর ধরেন যে ঢাকা কেন্দ্রিক নাই, এখন তারা হয়তো বা লোকালি সিন্ডিকেট হয়ে গেছে। কারণ এখন তারা দেখছে তাদের ধরার কেউ নাই, তাদেরকে বলার কেউ নাই। এবং যেই ফুলকপিটা আপনি হয়তো বাজার থেকে কিনবেন এখন 30 টাকা ঢাকায়, সেই ফুলকপিটা আপনি যেটা বললেন 80 পয়সা, 1 টাকা, অনেকে বাঁধাকপি খেতেই ফেলে দিচ্ছে, খেতেই কেটে ফেলছে ফুলকপি। কাজে বাংলাদেশের কৃষক সম্পর্কে আপনি জানতে চাইলেন, যেটা কৃষকদের কথা আসলে আমরা কখনো মাথায় রাখি না, তাদের অবস্থার কোনো উন্নয়নের কথাও আমরা কখনো ভাবি না। আচ্ছা, আমরা একটু আমাদের আরেকজন অতিথি অনলাইনে আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম, ওনার কাছেও আমরা এই বিষয়টা একটু জানতে চাইব। প্রফেসর জাহাঙ্গীর আলম, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন, এবং আমরা আলোচনা শুরু করেছিলাম বাংলাদেশের কৃষকরা এখন কেমন আছে। আমাদের স্টুডিওতে যে অতিথি রয়েছেন তিনি বললেন আগে যেমন ছিল এখনো তেমন আছে। আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য, এবং ধন্যবাদ চ্যানেল এসকে আমাকে সংযুক্ত করার জন্য। আমি যেটা ডক্টর কাশফিয়া যেটা বলেছেন তার সাথে আমি অ্যাড করতে চাই আপনার প্রশ্নের জবাবে। কৃষকের যে পরিবর্তন, এইটা আসলে যে প্রেক্ষাপট যখনই থাকুক তেমনটা খুব পরিবর্তন হয় না। উনি যেটা বলেছেন আমি এটা কিছুটা একমত পোষণ করছি। কিন্তু যেই জায়গাটাতে আপনি বলতে চেয়েছেন, এবং সবসময় আমরা দেখেছি অতীতেও আমরা ভুলভাবে কোনো বিষয়কে ব্যাখ্যা করছি কিনা।
কৃষি পণ্য হচ্ছে একটা পচনশীল, এবং এটা আসলে সিজনালি উৎপাদন হচ্ছে অনেক কমোডিটির ক্ষেত্রে। যদিও সেই সিজনালিটিটা এখন আমাদের দেশে কমে আসছে, কারণ আমাদের যেই সবজি শীতকালে হয় সেটা এখন গ্রীষ্মকালেও আমাদের কিছুটা পেয়ে থাকি সবজি। কিন্তু যখনই আপনার সবজির উৎপাদন হবে ব্যাপকভাবে, তার মানে বাজারে আপনার সরবরাহ বাড়বে, এবং সেই ক্ষেত্রে যেহেতু সরবরাহ বাড়বে, আপনার কনজাম্পশন বা চাহিদাটা তো তাৎক্ষণিকভাবে আর বাড়বে না, যতটুকু চাহিদা আছে ততটুকুই থাকবে। তো যেহেতু আমার সরবরাহ বাড়ছে, সেই সরবরাহটা আমি যদি তুলে না নেই, বিকল্প কিছু পথের কথা না ভাবি, এবং সেই বিকল্প পথ কি, যে আমরা সংরক্ষণ করা বা যেটা আমরা বলে থাকি ভ্যালু এডিশন করা। আপনি টমেটো হচ্ছে, সেই টমেটো দিয়ে আমি কেচাপ বানাতে পারি, আমি সস বানাতে পারি, আমি এটা শুকিয়ে সংরক্ষণ করতে পারি। তাহলে যেটা হবে, বাজার থেকে সরবরাহটা কিছুটা কমবে, তখন স্বাভাবিকভাবেই ডিমান্ড মানে চাহিদা এবং সরবরাহের যে যে ভারসাম্যটা সেটা আসবে এবং দাম কিছুটা বাড়তি পাবে। যেহেতু সেই সুযোগটা খুবই কম, সংরক্ষণ করা যাচ্ছে না, আরেকদিকে প্রক্রিয়াজাতকরণ করা যাচ্ছে না, ফলে যখন যে বছরই দেখবেন যে আপনার উৎপাদন প্রচুর পরিমাণ হয়েছে, বিশেষ করে শাকসবজি যেটা পচনশীল, অন্যান্য কৃষি পণ্য আছে কিছু তুলনামূলকভাবে কম পচনশীল, যেটা পচনশীল সেইটা কিন্তু আপনার দেখা যাচ্ছে দাম পড়েই যাবে, কারণ বিকল্প কোনো পথ তো আমরা করতে পারছি না ওইভাবে। যদিও বাংলাদেশে বিগত সময়ে বর্তমান সময়ে সব মিলে আমি বলবো যে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে। তবে বিষয়টা সেক্টরটা বড় এবং সেখানে প্রচুর উৎপাদন হচ্ছে, প্রচুর কৃষক তার সাথে সংযুক্ত উৎপাদন প্রক্রিয়ার সাথে, ফলে এইটার অগ্রগতিটা ওই মাত্রায় আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি বলি অগ্রগতি একেবারে হচ্ছে না, এটা ঠিক নয়, এটা হবে নয়। কারণটা হচ্ছে আমরা নিজেরাই জানি যে কৃষি পণ্য এখন কিন্তু আমরা অনেক কৃষি পণ্য আছে যে কিছুটা হলেও আপনার সংরক্ষণ করা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ করে মাধ্যমে। যেমন আমি টমেটোর কথা বলেছি, বা অন্যান্য ডাল জাতীয় যেগুলো আছে, আমরা দেখছি বিভিন্ন প্রসেসিং যে কোম্পানিগুলো আছে, প্রাণ, এসিআই, বিডি ফুড, ওরা কিন্তু এগুলো নিয়ে কাজ করছে। কিন্তু যেই পরিমাণে বাজার থেকে আসলে সরবরাহটা তুলে নেওয়া দরকার এই প্রক্রিয়াজাতকরণ করার জন্য, সেই পরিমাণ তুলে নিতে পারছে না, কারণ তাদের ক্যাপাসিটি একটা বড় বিষয়। তো সেই জায়গায় যদি বাজারে আমি যেটা মোদ্দা কথা যেটা বলতে চাচ্ছি, যে বাজারে যদি সরবরাহ বেশি থাকে, স্বাভাবিকভাবেই আপনার দাম পড়ে যাবে। আরেকটা ডক্টর কাশপিয়া যেটা বলছিলেন সিন্ডিকেটের বিষয়টা, সেটা অতীতে আমরা শুনেছি, সেটা বলেছেন। আবার রিসেন্ট সময়ে আমরা শুনতে পেরেছি যে আমাদের কৃষি যে উপদেষ্টা আছেন, উনি কিন্তু বলেছেন যে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব পান নেই, যেটা আমি নিজে দেখেছি সোশ্যাল মিডিয়া এবং নিউজ পেপারের মাধ্যমে। আমি এই জায়গাটা একটু এইভাবে অ্যাড করতে চাই, কৃষি পণ্য যেহেতু পচনশীল, উৎপাদন হয় এক জায়গায়, সেটা আপনার ভোগ বা খাবার হয় অন্য জায়গায়, সারা দেশেই আছে। তো সেইটা যখনই আপনার পরিবহন করা হয়, পরিবহনেও কিন্তু যারা ব্যবসায়ী আছে তাদের প্রচুর পরিমাণে আপনার ওই জায়গায় লস হয়ে থাকে, বা যেটা আমরা ওয়েস্টেজ বলে থাকি সেটা হয়ে থাকে। পরিবহন করতে যে অনেক সময় আছে যেটা অলিখিতভাবে অনেক কিছু আমাদের পে করতে হয়। তো ব্যবসায়ী যারা আছে চাঁদাবাজি, মানে আপনি যেটা কি পরিবহন সেক্টর রাস্তায় রাস্তায় ট্রাক থেকে টাকা তুলে কৃষি পণ্য যখন গ্রাম থেকে ঢাকায় সেটা আসে করছে সেটা বিভিন্ন বলছেন? জায়গায়। হ্যাঁ, সেটা সমিতি আছে, যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় আপনার তাদের ট্রাক পরিবহন মালিক সমিতি আছে অথবা ব্যবসায়ী সমিতি আছে, তাদেরকে হয়তো কোনো কোনো জায়গায় তাদেরকে আপনার পে করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এট দ্য এন্ডে এসে ভোক্তা পর্যায়ে যখন আপনার কমোডিটি আছে, সেই কমোডিটির দামটা কিন্তু বেড়ে যায়। তাহলে সমস্যাটা হচ্ছে আমাদের দুই দিক থেকে, একদিকে হচ্ছে যারা উৎপাদক আছে তারা দাম পাচ্ছে না, আবার অন্যদিকে ভোক্তা যারা আছে তারা বেশি দামে খাচ্ছে। কিন্তু এইটুকুও মাথায় রাখতে হবে, যারা এই ভোক্তা এবং উৎপাদকদেরকে সংযুক্ত করে দিচ্ছে, যাদেরকে আমরা মার্কেট প্লেয়ার বলি, মধ্যস্থতাকারী বলে থাকি, মধ্যস্বত্বভোগী বলি, বিভিন্ন আলটিমেট তাদের রুল বা কাজটা কিন্তু একই। তারা কিন্তু এই দুটো অংশ যারা আছে ভোক্তা এবং আপনার উৎপাদক, তাদেরকে সংযুক্ত করে দিচ্ছে। তাদের প্রয়োজনীয়তা কিন্তু আছে। প্রয়োজনীয়তা যদি না থাকে, যেই পটাটো আপনার দিনাজপুরে উৎপাদন হবে সেটা ঢাকা বসে আমি কিভাবে খাবো? কৃষক তো নিয়ে আসতে পারছে না। কিন্তু আমাকে ভাবতে হবে, যেটা ভ্যালু চেইন আকারে বলছিলেন ডক্টর কাশপিয়াও, এই যে ভ্যালু চেইন বা সাপ্লাই চেইন, এটা কতটা ইফিসিয়েন্টলি, যাতে আপনার ট্রাকে মালামাল উঠানো হয়েছে এইটা যাতে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার ঢাকা পৌঁছতে পারে, বা যে বড় শহরগুলো আছে যেখানে যাচ্ছে ওই জায়গায় পৌঁছাতে পারে।
রাস্তায় যাতে কোনো যেটা আমরা অযৌক্তিক বা যেটা আপনি একটা শব্দ ব্যবহার করেছেন চাঁদা, সেই বিষয়গুলো যাতে আমরা এনশিওর করতে পারি যে সেটা যাতে দিতে না হয়। এবং আপনার পরিবহন যে বিষয়টা আমরা অনেক সময় জানি যে পরিবহন করতে গিয়ে যে যে জ্যামটা হয় বা ট্রাফিক যে কনজেশন হয়, তার কারণে কিন্তু যখন ডিলে হয় তখন কিছু কমোডিটি কিন্তু তখন দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে, এবং ওই নষ্টেরটা কিন্তু তখন আলটিমেটলি ভোক্তাকে যারা সেই আছে খরচটা করতে সেটাই হয়। ভোক্তাকে বহন জি করতে হচ্ছে। সো এই জায়গাটা যাতে আমাদের নষ্ট না হয় সেটাকে বিবেচনা করতে হবে। জি আমাদের আমরা জানি যে সারা জি দেশব্যাপী আমাদের কৃষি পণ্য সকল কৃষি পণ্যই কমর বেশি হয়ে থাকে, কিন্তু কিছু কিছু এরিয়া আছে আমরা জানি যেখানে আলুর জন্য হয়তো কোনো একটা এরিয়া খুব ভালো হয়, মুন্সিগঞ্জে আলু ভালো হয়, দিনাজপুরে আলু ভালো হয়, টমেটো ভালো হয় বগুড়াতে বা যশোরে অথবা কুমিল্লাতে। আমরা ওই সমস্ত জায়গাগুলোতে যদি সংরক্ষণ করার জন্য কিছু সুযোগ সুবিধা সরকারি পর্যায় থেকে করে জি দিতে পারে, তাহলে কিন্তু সেখানে আপনার কৃষকরা একদিকে লাভবান হতে পারে, আরেক দিকে হচ্ছে যে ভোক্তারাও কিন্তু তারা প্রচুর বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে না। জি এবং আমরা এই যারা বিষয়টা নিয়ে যারা আলোচনায় আসব যে বিতরণকারী আছে, সরকারিভাবে সংরক্ষণ করার ব্যবস্থা তৈরি করা নিয়ে যে আলোচনাটা আপনার যে পয়েন্টটা, এই পয়েন্টটা নিয়ে আমরা আবার পরবর্তী আলোচনায় আসব। আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আমরা যাচ্ছি আবারও ডক্টর কাশফি আহমেদ আপনার কাছে। আপনার সাথে যে আলোচনাটা করছিলাম সেখানে আবার যদি একটু অন্যভাবে ফিরে আসি, প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম যে এক কথাটা বলেছিলেন যে ভোক্তা এবং উৎপাদক দুজনেই আসলে বঞ্চিত হচ্ছে। উৎপাদক বেশি দাম দিয়ে কিনছে এবং উৎপাদক বেশি দাম পাচ্ছে না এবং ভোক্তা বেশি দাম দিয়ে কিনছে, এবং এই মধ্যস্বত্বভোগী বা মধ্যস্বত্বকারী এই ধরনের শব্দটার সাথে আমরা খুব পরিচিত। এবং এইটা একটা পরিচিত কথা বাংলাদেশে যে মধ্যস্বত্বভোগীরাই সব খেয়ে ফেলে। আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটা কি পরিবর্তন করা আদৌ বাংলাদেশে সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? না, এটা তো ডক্টর জাহাঙ্গীর আলম বললেন যে মধ্যস্বত্বভোগীদেরকে আসলে আমরা অস্বীকার করতে পারবো না, কারণ আমরা তো কৃষক থেকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার আমাদের আর কোনো পথ নাই। মাঝখান দিয়ে তাদেরকে ট্রাক দিয়ে আনতেই হবে, তাদের কাছ থেকে। তার মানে ওদের কাছে আমরা জিম্মি না, ওদের কাছে সেই জায়গাটাই যদি আমরা সলিউশন খুঁজতে যাই, সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে সরকারিভাবে যদি কোনো ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, যে সরকার যেমন আপনারা দেখেছেন ওই বিজয় সরণিতে ছিল কৃষকের বাজার, কৃষকের পণ্য সরাসরি এনে শহরের মানুষদের কাছে দেওয়া। এটা খুব ছোট আকারে একটা প্রকল্প ছিল বা প্রজেক্ট ছিল, বাট এখানে কৃষকরা এসে তাদের পণ্য বিক্রি করেছে। এটা তো সবসময় সম্ভব না। যেটা করা যেতে পারে যে এই যে মধ্যস্বত্বভোগীগুলো যারা আসছেন তাদের যেটা যে চাঁদাবাদ যে কথাটা আপনি বললেন, ওই জায়গাটাতে প্রশাসন কঠোর হতে পারে। চাঁদা যদি না দিতে হয় তাহলে তাদের মুনাফাটাও তারা সঠিকভাবে নিতে পারবে, অতিরিক্ত নিবে না। এটা একটা বিষয়, প্রশাসনকে কঠোর হতে হবে এই চেইনটাকে স্মুথ করতে হলে। আর একটা হতে পারে যে সরকারি উদ্যোগ, যেমন সরকার যেমন আমের সময় রাজশাহী থেকে ট্রেনে করে আম নিয়ে আসে, সরকারি উদ্যোগ, কিন্তু সরকার কিন্তু ট্রেন চালু করে দেয় কিন্তু আমের সময় 3 মাস, ম্যাঙ্গো ট্রেন। সেরকমভাবে যদি এই পরিবহন ব্যবস্থাটাতেও সরকারিভাবে কোনো ধরনের প্রণোদনা দেওয়া হয় বা সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে ওইটা মানে হয়তো বা 64 জেলাতেই করা যাবে না, হয়তো প্রথম থেকে কিছু যে জায়গাগুলোতে বেশি উৎপাদন হয়, যেমনটা বলছিলেন যে জায়গাগুলোতে বেশি উৎপাদন হয় সেই জায়গাগুলোর উপরে নজর দিয়ে সরকারিভাবে যদি পরিবহনের ব্যবস্থাটা করা যেতে পারে, তাহলে মনে হয় উৎপাদকও একটা ভালো দাম পেত, আর এই মাঝখানের মধ্যস্বত্বভোগীরাও কিছুটা হয়তো বা কমে যেত। বা মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করা যায় কিনা এটা নিয়ে আমরা আলোচনা করব। একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির কথা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম কৃষি প্রধান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। সেখানে আমরা আমাদের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের কৃষকরা কেমন আছে, কেন কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, ভোক্তারা কেন বেশি দামে কেনাকাটা করছে, এবং আলোচনা একটা পর্যায়ে এসেছিল মধ্যস্বত্বভোগী এই একটা শব্দ, এবং যারা বেসিক্যালি সেই গ্রামীণ জনপদ থেকে পণ্যগুলো আমাদের কাছে নিয়ে আসে এবং আমরা বলে থাকি ওনারাই বেশি লাভের টাকাটা নিয়ে যায়। আলোচনায় আমরা বিরতির আগে বলছিলাম যে বিভিন্নভাবে সরকারি সহযোগিতা বা বিভিন্নভাবে হয়তো বা পণ্য পরিবহন করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে মানে এখন যারাই পরিবহন করে আনছেন এই মধ্যস্বত্বভোগী যাদেরকে বলছি,
ওনাদেরকে নিয়ন্ত্রণ করা যায় কিনা কোনোভাবে? মধ্যস্বত্বভোগীদেরকে আসলে নিয়ন্ত্রণ করা যাবে না। যেটা করা যাবে সেটা যেটা আমি বলেছি যে ওনারা যে রাস্তায় রাস্তায় চাঁদা দিয়ে আসেন, এটা কিন্তু ওনারা সবসময় কমপ্লেন করেন যে ওনারা যে পণ্যটা নিয়ে গ্রাম থেকে ঢাকা শহর পর্যন্ত আসেন, ওনাদেরকে বিভিন্ন জায়গায় ট্রাকে চাঁদা ওনারা দিতে হয়। কমপ্লেন করে তিন ধরনের। একটা হচ্ছে পলিটিক্যাল মানুষ, পলিটিক্যাল পার্সোনালিটি ওনাদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকে। আরেকটা হচ্ছে ওই যে বিভিন্ন সমিতি আছে হ্যাঁ তারা চাঁদা নিয়ে থাকে। আরেকটা হচ্ছে পুলিশ, হ্যাঁ সরাসরি বললাম। হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে পুলিশ। কিছু পুলিশের মধ্যে কয়েকজন হয়তো বা অসৎ ব্যক্তি রয়েছেন যারা তারা এই নিয়ে কাজের থাকেন। সাথে লিপ্ত এখন যদি থাকেন। আপনি প্রশাসনটাকে ওইভাবে আমরা স্ট্রং করতে পারি যে চাঁদাবাজিটা একেবারেই আমরা বন্ধ করে দিব, তখন তো ওনাদেরকে ওই এক্সট্রা টাকাটা দিতে হচ্ছে না। তখন আর ওনারা ওই দামটা এখানে ধরবেন না। ওনারা কিন্তু যখন দামটা ঢাকায় ধরেন এনে, তখন কিন্তু ওই চাঁদার টাকাটা প্লাস করেই ধরেন। এই কারণে জিনিসের দামটা বেড়ে যায়। ওনারাও আসলে জিম্মি। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে 1 মিনিট ছোট্ট করে একটু শুনবো প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলমের কাছে। একই প্রশ্ন আমি করব ওনাকে যে মধ্যস্বত্বভোগী ওনারা অযৌক্তিক লাভ করছেন, ওনাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা? ডক্টর কাশফি আহমেদ বলেছেন নিয়ন্ত্রণ করা সম্ভব না। একেবারেই সম্ভব না সেটা বলি নাই, সম্ভব, বাট যে কথাগুলো আমি বিকল্প বলেছি, পদ্ধতিতে বিকল্প সরাসরি ওনাদেরকে সরাসরি, নিয়ন্ত্রণ হ্যাঁ। করা সম্ভব না। জি, আমি এটা রিইটারেট করতে চাই এইভাবে। সেটা হচ্ছে তাদের নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। কেন নিয়ন্ত্রণ আমি করতে যাব? তাদের ব্যতীত তো আমার চলবে না। যারা উৎপাদক আছে এবং যারা ভোক্তা আছে, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তারা অ্যাবনর্মাল কোনো প্রফিট করছে কিনা, তারা আর্টিফিশিয়ালি কোনো দাম বাড়াচ্ছে কিনা, এই জায়গাটা আমাকে নিয়ন্ত্রণ করতে হবে বা এটাকে আমার মনিটর করতে হবে। কারণটা হচ্ছে নিয়ন্ত্রণ করার তো মনিটর কে করবে? গভর্নমেন্ট। আর সেই জায়গায় যেটা আমরা বলে থাকি মনিটরিংটা হচ্ছে ল এনফোর্সমেন্ট যে বডিগুলো আছে, যেমনটা আমাদের যে অনেক সময় যেটা চাঁদার নামে যে টাকাটা দিতে হয়, এইটা যাতে না দিতে হয়, এই বিষয়টা অবশ্যই লোকাল ল এনফোর্সমেন্ট যে বডিসগুলো আছে বা অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই বিষয়টা তারা দেখতে হবে। এখানে ভোক্তা অধিকারের আমি মনে করি কাজ আছে। ভোক্তা অধিকার যারা, তারাও এখানে একটা চেকিং করতে হ্যাঁ, পারে। সেটা হতে পারে। ভোক্তা অধিকারের বিষয়টা ভোক্তা পর্যায়ে যখন আসবে, কিন্তু হোল ভ্যালু চেইনে প্রোডাকশনের পর থেকে যখন শুরু হবে কি হয়, নর্মালি যেটা আমাদের মেজর যে মধ্যস্বত্বভোগী বা আমরা মিডলম্যান বলে থাকি, তারা হচ্ছে প্রডিউসারের কাছ থেকে এটা ভিন্নতা হয়ে থাকে কমোডিটি ভেদে, কিন্তু ফরিয়ার কাছে যায়, ফরিয়া থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, কখনো সেটা আড়তদার, এইভাবে হাতগুলো বদল হতে থাকে। ফলে তারা তো সেখানেও টাকা ইনভেস্ট করছে, যারা ব্যবসায়ী আছে তারাও তাদের এখান থেকে রিটার্নটা পেতে হবে, কিন্তু সেই রিটার্নটা যাতে অ্যাবনর্মাল রিটার্ন না হয়, যেটা কি আমরা গভর্নেন্স হিসাবে বলে থাকি ভ্যালু চেইনের ক্ষেত্রে, এইটা আমাকে নজর রাখতে হবে এবং এটাই মনিটর করতে হবে। এবং যদি কোনোভাবে আমরা টের পাই কোনো জায়গায় এই ম্যানিপুলেশনটা করছে, কেউ অ্যাবনর্মাল প্রফিট করছে, সেই জায়গাটা ইমিডিয়েটলি অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে বা সরকারের দিক থেকে দেখতে হবে। সেই জায়গাটা হলে কিন্তু আপনার দেখা যাবে যে যারা উৎপাদক আছে তারা তাদের যেমন উৎপাদনের প্রেক্ষিতে তাদের একটা ভালো দাম প্রয়োজন, এবং আমাদের ভোক্তাদেরকে যারা কানেক্ট করে দিচ্ছে তারাও তো সেখানে একটা বিনিয়োগ করছে, সেই বিনিয়োগ থেকেও কিন্তু একটা রিটার্ন আসতে হবে। এবং সেটা আমরা নর্মালি যেটা বলে থাকি যে আমাদের নর্মাল প্রফিট, অ্যাবনর্মাল প্রফিট মানে যদি আমাকে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে 10% হারে যেখানে আমার লাভ করার কথা, সেখানে যদি আমি 40-50% আমি লাভের দিকে নিয়ে যাই, তখন দেখা যাচ্ছে যে এটা আসলে ভেরি অ্যাবনর্মাল, এবং ওই জায়গাটাতে হচ্ছে আমার ভ্যালু চেইনের ক্ষেত্রে সুশাসন বা গভর্নেন্সের আমার অভাব আছে। ওই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। নিয়ন্ত্রণ আসলে সে অর্থে করা প্রয়োজন। জি, ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে ডক্টর কাশফি আহমেদ, আবার আপনার কাছে আসতে চাই। এবার আমরা এই ভোক্তা এবং উৎপাদক মধ্যস্বত্বভোগী এই জায়গাটা থেকে বের হয়ে এবার একটু যদি মার্কেটে আসি, যে আমাদের কৃষি মার্কেট মানে কৃষির যে বাজার, কৃষি পণ্যের যে বাজার বা কৃষির যে অর্থনীতি, যে অর্থনীতিটা একটু একটু হলেও উঠছিল, সেইটা আপনি বর্তমান প্রেক্ষাপটে কেমন দেখছেন? কৃষি অর্থনীতি বর্তমান প্রেক্ষাপটে আমি খারাপ বলবো না। কৃষি পণ্য যেভাবে বিক্রি হচ্ছে বা আমাদের যে চাহিদা, সে চাহিদা তো পূরণ হচ্ছে। সার্বিকভাবে অর্থনীতিকে আমি খারাপ বলবো না। অর্থনীতির একটা ফ্লো চলছে, ফ্লো আছে, এটাকে মানে এটা বাধাগ্রস্ত হয় নাই। মানে দেশের অনেক কিছুই ওলটপালট হয়ে গেছে, বা কৃষি অর্থনীতিটা ওইভাবে বাধাগ্রস্ত হয় নাই। যে জিনিসগুলো একটু সমস্যার মধ্যে আছে সেটা হচ্ছে কৃষকের কাছে কৃষকের প্রয়োজনীয় উপাদানগুলো পৌঁছানো
ক্ষেত্রে একটু বাধা হচ্ছে, যেমন বিভিন্ন ধরনের সার বা ধরেন কৃষির যে ইনপুটগুলো আমরা বলি সেই জিনিসগুলো কৃষকের কাছে পৌঁছাতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। কৃষকরা এটা নিয়ে সাফার করছে, আমরা প্রায় দেখছি, খবরে দেখছি, পত্রিকায় দেখছি, সরেজমিনেও দেখছি। তো এই জিনিসগুলোকে সচল রাখতে হবে, আদারওয়াইজ অর্থনীতিটাতে আসলে একটা বাধা আসবে। আচ্ছা, আমরা আলোচনায় মাঝখানে একটা বিষয় উঠে এসেছিল যে যেমনটা ডক্টর জাহাঙ্গীর আলম বলছিলেন যে আমাদের যেহেতু মৌসুমি উৎপাদন হয় এবং একটা মৌসুমি উৎপাদন হওয়ার পরে তখন দেখা যায় যে অনেক বেশি পরিমাণে উৎপাদন হয়ে উৎপাদকরা মূল্য পাচ্ছেন না, কারণ ওনাদের কাছে আসলে সংরক্ষণ করার ব্যবস্থা থাকে না, যেহেতু এগুলো পেরিশেবল প্রোডাক্ট। তো এবং এই কথাও তিনি বলছিলেন যে সরকারিভাবে সংরক্ষণ ব্যবস্থা, এ ব্যাপারে আপনার কোনো ইভ্যালুয়েশন যদি থাকে যে সরকারিভাবে সংরক্ষণ ব্যবস্থা অথবা সংরক্ষণ ব্যবস্থাটাই কিন্তু বাংলাদেশে একটা, আমার মনে হয় যে বড় এক ধরনের বড় ব্যবসা হতে পারে। কৃষি পণ্যের সংরক্ষণ নিয়ে আমরা দীর্ঘ বিগত কয়েক বছর ধরে এটা বিভিন্ন আলোচনায়, টক শোতে বা বিভিন্ন লেখালেখিতে আমরা সবসময় বলছি যে বাংলাদেশের কৃষি পণ্যের, স্যার যেটা বললেন জাহাঙ্গীর আলম স্যার, যে যদি সংরক্ষণ করা যেত তাহলে আমরা এখন যে পরিমাণ লাভবান হচ্ছি তার কয়েক গুণ বেশি লাভবান হতাম। যেমন টমেটোর সময় টমেটোগুলোকে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারতাম বিভিন্নভাবে, হিমাগারটা বাদই দিলাম, আমাদের হিমাগারের খুবই স্বল্পতা, এবং যে হিমাগারগুলো আমাদের ছিল তার মধ্যে সরকারি হিমাগার কতগুলো বন্ধ হয়ে পড়ে আছে, চিনিকলের মতো, ওগুলো আর চলছে না। হিমাগার কেন চলছে না? কেন? সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় না, বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিসিটি সাপ্লাই হয়তো ঠিক ছিল না বা বিভিন্ন কারণে, যেটাই হোক অনেকগুলো হিমাগারই বন্ধ বাংলাদেশের। আলু ছাড়া আর খুব কম পণ্য আছে যেগুলো হিমায়িত হয়, মূলত আলুটার কথাই আমরা সবসময় শুনি। তো এই সংরক্ষণের জন্য আমরা একবার বলেছিলাম যে প্রত্যেক জেলায় কেন না, এত কিছু হচ্ছে বাংলাদেশে, প্রত্যেক জেলায় কেন একটা করে সংরক্ষণাগার করা হলো না? প্রত্যেকটা জেলায় না হলেও অন্তত বিভাগীয় পর্যায়ে যদি বড় করে সংরক্ষণাগার করা হতো, তাহলে যেই পরিমাণে জিনিসগুলো উৎপাদন হয় সেই জিনিসগুলো যদি আমরা হিমায়িত করে রাখতে পারতাম, সারা বছর কিন্তু আমাদের এই চাহিদাগুলো পূরণ হয়ে যেত। যে ব্যাপারটা আমি বলছিলাম যে হিমাগার তৈরি করে সেই, যেমন আমরা দেখি ঢাকা শহরে অনেকে বাড়ি নির্মাণ করেন, ভাড়া দিয়ে দেন, ওনার কিন্তু এটা একটা আর্নিং সোর্স। হিমাগার সরকারি ছাড়াও বেসরকারি কিছু হিমাগার রয়েছে, সেই হিমাগারগুলোও কিন্তু ওনারা ভালো ব্যবসা করে যাচ্ছেন। আমরা কখনো শুনি না যে হিমাগার ব্যবসায়ী যারা ওনারা লস করছেন, ওনাদের লস হচ্ছে, তেমনটা কিন্তু সহজে আমরা শুনতে পারি না। তো এই ধরনের এটাও একটা বিজনেস হতে পারে, বা এই ক্ষেত্রে হিমাগার ব্যবসা গড়ে তোলার জন্য কোনো সাপোর্ট আপনি কিছু বলবেন কিনা? এটা করতে পারে হয়তো বা বড় বড় কোম্পানি যারা, আপনি যাদের কথা বললেন যে যারা করছে, তারা অবশ্যই খুব অর্থশালী বা অর্থ বিনিয়োগ করে এটা হয়েছে। এটা এখন যদি সরকারিভাবেও সরকারি হিমাগারগুলোকেও চালু করা হয়, পাশাপাশি যদি সরকারিভাবে প্রথম হিমাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়, প্রাইভেটলি হিমাগার করা আসলে এটা খুব টাফ, এটা আপনি সম্মিলিতভাবে করতে হবে বা খুব বড় যারা ব্যবসায়ী তাদেরকে করতে হবে। আমরা সেদিকে নাই যাই, আমরা সরকারকেই বলি, কারণ সরকার তো অনেক কিছু করে স্ট্রাকচার। তো সেই ক্ষেত্রে কৃষি পণ্যটা যেহেতু আমাদের জন্য, আমাদের দেশের, আপনি আজকের প্রোগ্রামটাই হচ্ছে কৃষি প্রধান বাংলাদেশ, কৃষি পণ্য, এবং যেটা স্যার বললেন যে আমাদের এত হয় সরবরাহ করা হয় না, ভোক্তা চাহিদা পূরণের পরেও থেকে যায়, তখন কৃষক সেগুলো নষ্ট হয়ে যায় বা যেটাই হোক। তো সেই ক্ষেত্রে যদি আমরা ওই হিমাগার তৈরিটাই সরকারকে বলি, একটা প্রস্তাবনা দেই যে কেন না হিমাগার তৈরি করে এখন যে শীতের সময় যে শীতের সবজিগুলো হচ্ছে সেগুলোকে আমরা 6 মাস, পরবর্তী 7 মাস, অনেক সময় 1 বছরের জন্য আমরা রেখে দিতে পারি। এই উদ্যোগটা কেন নেওয়া হবে না সরকারিভাবে? এমন যে খরচটা হবে সেটা সরকার থেকে, সরকারের বাজেটে এটা ধরা হোক, পরবর্তী বাজেটেই এই হিমাগার তৈরির একটা বাজেট করা হোক, যেখানে দেওয়া হোক, যেখানে থাকবে কৃষি পণ্যের জন্য একটা হিমাগার তৈরির বাজেট, জেলায় জেলায় না হোক, বিভাগে অন্তত পক্ষে। ধন্যবাদ। আমরা আবার একটু যেতে চাই প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে। হিমাগার নিয়ে যেহেতু কথা হয়েছে, হিমাগার নিয়ে 30 সেকেন্ড আপনার সাথে কথা বলবো, তারপরে আমরা অন্য একটা বিষয়ে যাব আপনার কাছে। হিমাগারের বিষয়টা হচ্ছে যে সরকারিভাবে কোনো প্রণোদনাও এখানে যোগ যদি করা যেত, সরাসরি সরকার নির্মাণ তো করতেই পারেন, যেমনটি ডক্টর কাশফিয়া বললেন। এছাড়া যদি আপনি একজন অর্থনীতিবিদ, কৃষি অর্থনীতিবিদ, আপনি কি মনে করেন যে এই হিমাগার তৈরির ব্যাপারে কি হতে পারে এখানে? মানে এটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে বাংলাদেশের জন্য, বিশেষ করে কৃষককে বাঁচাতে হলে। যে হিমাগার তৈরির কথা আমরা বলছি, এবং সেই উদ্যোগটা ব্যক্তি খাত বা সরকারি খাত, দুই খাত থেকেই হতে পারে। এখন সরকারি খাত বা ব্যক্তি খাত যে থেকেই হয়,
আমার হিমাগারের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করেন, যে যেহেতু আমাদের কৃষি পণ্য কিছুটা সিজনাল আমাদের, এবং বিশেষ করে যেগুলো হিমাগারে রাখার মতো এই পণ্যগুলো শীতকালে বা আমাদের রবি সিজনে হয়ে থাকে। এখন যখন একটা হিমাগার তৈরি করা হয় তার কিন্তু ফুল ইউটিলাইজেশন প্রয়োজন, যাতে আমার 12 মাসই সেই জায়গায় ওই হিমাগারটা ব্যবহার করা যায়। কারণটা হচ্ছে যখন একটা হিমাগার করা হবে তাকে আপনার কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হবে, আপনাকে কন্টিনিউয়াস ম্যান পাওয়ার রাখতে হবে, সেই জায়গাটা কিন্তু বন্ধ রাখার সুযোগ নেই। যেহেতু আপনার তার পিছনে ইনভেস্ট হচ্ছে, আপনার যদি সেখানে পণ্য না রাখা যায়, কিছু সময় যদি বুঝতে পেরেছি। জি, এখানে কিছুটা ওই মৌসুমের কারণে এখানে কিছুটা কমপ্লেক্স আছে, সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো দিন আবারও আলোচনা করব যে এটা আসলে কি করা যায়, একটু কি হয় আসলে ব্যাপারটা। আমরা যেহেতু আজকে অনুষ্ঠানের সময় কম, প্রায় শেষের দিকে চলে আসতেছি, সেই জন্য আমরা আরেকটা বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই। খুবই বার্নিং একটা ইস্যু, সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় আসার পরে যে কয়েকটা সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম একটা সিদ্ধান্ত হচ্ছে বৈদেশিক সহায়তা উনি বন্ধ করে দিয়েছেন। তো মার্কিন সরকারের পক্ষ থেকে যে বিদেশি সহায়তা করা হতো, নানা রকম সহায়তা, সেই বৈদেশিক সহায়তা বন্ধ করাতে বাংলাদেশের কৃষি রিসার্চে বা বাংলাদেশের কৃষি উন্নয়নে কোনো প্রভাব পড়বে কিনা আপনি কি মনে করেন, প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম? জি, আমি প্রভাব পড়বে কিনা এটা ইয়েস নোর আগে আমি একটু তথ্য দিয়ে বলতে চাই যে জানুয়ারি 20-এ যখন ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নিয়েছেন, তারপরেই আমরা ইমিডিয়েটলি যে অর্ডারটা পেয়েছি, যেটা সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারের মাধ্যমে আমরা দেখেছি সরাসরি অর্ডারটা, যে 90 দিনের জন্য যত ধরনের আপনার এই যে গ্রান্ট বা যে সহায়তা যেটা আছে সেটাকে স্টপ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে স্টপ, সিজ অথবা সাসপেন্ড, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। আমি 2021 থেকে 2026-এ বাংলাদেশের জন্য ইউএস এইডের যে টোটাল অ্যালোকেশন সেটা হচ্ছে প্রায় 954 মিলিয়ন ইউএস ডলার, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 11,000-এর উপরে, 11,000 কোটি টাকার উপরে। এটা কিন্তু বিরাট একটা টাকা, এবং ইউএস এইডের যে টাকাটা সেটা কিন্তু সরাসরি গ্রান্ট মানি, এবং এশিয়ার ভিতরে বাংলাদেশই সবচেয়ে বেশি গ্রান্ট মানিটা পেয়ে থাকে, যেখানে আমাদের শুধু কৃষি নয় আর অন্যান্য খাত, ডেমোক্রেসি, হেলথ, এডুকেশন, ফুড সিকিউরিটি, ফুড সেফটি, এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রিকালচার, এই সমস্ত যে খাতগুলো আছে সেখানে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে গবেষণা পাশাপাশি ডেভেলপমেন্ট, আমরা অনেক জায়গায় দেখি যখনই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছেন, যারা এনজিও বা আইএনজিও, তাদের সাথে কিন্তু যেটা সিজিআইএআর, যেটা কনসালটেটিভ গ্রুপ অফ ইন্টারন্যাশনাল এগ্রিকালচার, যেমনটা আপনাদের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট আছে, তারপর খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট আছে, সিমিট আছে, তারা যে বাংলাদেশে তাদের হাই ভিজিবিলিটি, সেটা কিন্তু বড় একটা চাঙ্ক আসে কিন্তু আপনার ইউএস এইড থেকে। এবং তার বাইরে আমাদের বাংলাদেশ সরকারের সক্ষমতা যাই থাকুক, কখনোই কিন্তু কোনো বাজেটে 100 কোটি টাকা প্লাসের বেশি গবেষণার জন্য, সরাসরি গবেষণার জন্য বরাদ্দ থাকে না। আর কিন্তু সেই জায়গায় যে বিশ্ববিদ্যালয় লেভেলে যে, অথবা আমাদের যে নার্সভুক্ত, বিশেষ করে কৃষির কথা আমি বলছি, যে রিসার্চ ইনস্টিটিউশনগুলোতে আছে, তার অনেক প্রজেক্ট কিন্তু আপনার এই গবেষণা প্রকল্প কিন্তু ইউএস এইড ফান্ডেড। স্বাভাবিকভাবেই যে যখন এই ফান্ড 90 দিনের জন্য এটা স্থগিত করা হয়েছে, সেটা যদি কন্টিনিউ করে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা আমাদের যে কৃষির গবেষণা এবং অন্যান্য খাতের যে উন্নয়নমূলক যে কাজগুলো আছে, এবং বিশেষ করে আমাদের, আমি জানি যে প্রচুর পরিমাণে আমাদের হেলথ অ্যান্ড এডুকেশনে তাদের একটা বিগ চাঙ্ক আছে, তো সেইটা কিন্তু দেখা যাচ্ছে যে ওই কাজগুলো কিন্তু বিঘ্ন হবে এবং স্বাভাবিকভাবে তার একটা প্রভাব ফেলবে। আমি যদি বলতে চাই যে 2024 সালে যে কমিটমেন্টটা ছিল 202 মিলিয়ন ইউএস ডলারের মতো ছিল ইউএসএইড এর বাংলাদেশে, এবং আপনার সেটা দেখা যাচ্ছে যে প্রায় 3,000 কোটি টাকার উপরে। তো সেই অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট, এবং বিশেষ করে গবেষণার জন্য যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় লেভেলে যারা আমরা কাজ করে থাকি, অনেকেই আছে ইউএস এইড ফান্ডেড আমাদের প্রকল্প, এবং মূলত গবেষণার জন্য সেই জায়গাগুলো কিন্তু আমাদের অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এবং পাশাপাশি সিজিআইএআর এর যে ভিজিবিলিটি। অনেক ধন্যবাদ প্রফেসর জাহাঙ্গীর আলম, আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন আমাদেরকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার আলোচনা যেটা বুঝলাম যে এই
সমস্যাটা, মানে সমস্যা বলতে মার্কিন প্রেসিডেন্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমাদের বাংলাদেশের কৃষি গবেষণায় হয়তো বা একটা বড় ধরনের প্রভাব ফেলবে। আমরা ডক্টর কাশফি আহমেদ, আপনি যদি 30 সেকেন্ডে শেষ কোনো কথা বলেন, অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই বিষয়টা নিয়ে কি বলেন। ইউএসএআইডির ফান্ডটা যেমন রিসার্চের ক্ষেত্রে যেমন ক্ষতিগ্রস্ত হবে, উনি যেটা বললেন নার্স ও অধিভুক্ত রিসার্চ সেন্টারগুলো সেগুলোর ক্ষতিগ্রস্ত হবে, বা বিভিন্ন প্রকল্পের, আমি বলবো আমাদের কৃষকদের জন্য এটা ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইউএসএআইডির অনেক বড় বড় প্রকল্পে আমরা কাজ করি বা আমরা পার্টনার হিসেবে আছি, যেখানে আসলে সরাসরি আমরা কৃষকদেরকে সেবা দেই, এবং এটা টোটাল একটা কৃষির যে আমাদের ভ্যালু চেইন সেখানে একটা প্রভাব রাখে, এবং আমাদের অর্থনীতিতেও এটার একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের কৃষি অর্থনীতিতে, বাংলাদেশের কৃষকদের উপরে এবং ওভারঅল বাংলাদেশের পুরো মানুষের এই খাদ্য পণ্যের উপরে একটা বড় প্রভাব পড়তে পারে ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের যেহেতু শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিতেই হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাই কাছ থেকে বিদায় নিব। তার আগে আমি ধন্যবাদ জানিয়ে নিচ্ছি ডক্টর কাশফি আহমেদ আপনাকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য, এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।